আপনি জানেন আমার স্ত্রী কেমন? সামনে ঝুঁকে এসে প্রশ্ন করল ডিলেনি। আমি বলছি, ও টাকার জন্য পাগল। ওর চিন্তা চেতনায় শুধুই টাকা। যদি আমার টাকা কড়ি না থাকতো, সে আমার কাছে 10 মিনিটও থাকতো না। জানেন, আমাদের বিয়ের পর সে আমাকে প্রথমে কোন জিনিসটি করতে বলেছিল? আমি যেন আমার দুর্ঘটনা বাবদ একটি ইন্স্যুরেন্স করিয়ে রাখি। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এক লোককেও নিয়ে এলো আমার সাথে কথা বলানোর জন্য। সেই ব্যক্তি আমাকে জোর করে $1,00,000 ইন্স্যুরেন্স করিয়ে ছাড়ল। আমিও করলাম, যাতে ও আর আমার সাথে খ্যাঁচখ্যাঁচ না করে। কিন্তু কিসের কি? খোদা! আমি তাকে বললাম, হ্যাঁ, পলিসি করে ফেলেছি। কিন্তু ও কিছুতেই বিশ্বাস করল না। আমার স্বাক্ষর করা পলিসি পেপার দেখে তারপর বিশ্বাস করেছিল সে। কিন্তু ও তো জানে না, তাকে দেখানোর পরপরই আমি কাগজটি ছিঁড়ে ফেলেছিলাম। কুকুরের মতো দাঁত বের করে হাসল ডিলেনি। জানেন তারপর কি হলো? আমরা এক পার্টিতে গেলাম। আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, আর সেই সুযোগে সে গাড়ি ড্রাইভ করতে বসে গেল। আমিও বোকার মতো তাকে দিলাম ড্রাইভ করতে। রাস্তায় ঘুমিয়ে পড়েছি। মাউন্টেন রোডের কোথাও সে গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড় করানো গাড়িতে থাকা এক ছোকরার সাথে কথা বলতে যায়। ছোকরাটাকে সে চেনে। গিল্ডা নাকি পার্কিং ব্রেক সেট করেছিল। অন্তত পুলিশি জেরার সময় তো তাই বলল। যাই হোক, আমাকে নিয়ে গাড়িটি পাহাড় থেকে পড়ে গেল। একটা বিষয় আমার বের করতে অনেক সময় লেগেছিল। জানেন কি সেটা? আমার চেয়ে সে বেশি করে চাইতো ইন্স্যুরেন্সের সেই $1,00,000। আমি এসবের কিছুই শুনতে চাই না, বললাম। আপনি মাতাল হয়ে আছেন, তাই বুঝতে পারছেন না কি বলছেন আপনি। হয়তো ঠিকই বলছেন ব্রিগান, কিন্তু এই ভাবনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন সে একজন প্রেমিক জুটিয়ে নিয়েছে। নিজের দেখভাল এখন আমাকেই করতে হবে। ওর পরিচিত যে ছোকরাটি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল, হতে পারে ওই বেটাই ওর প্রেমিক। হয়তো ওরা দুজন মিলে দুর্ঘটনাটি ঘটানোর ফন্দি করেছিল। এমনকি পুলিশও ব্যাপারটি নিয়ে ভেবেছিল। কিন্তু আমি তাকে এতটাই ভালোবাসতাম যে পুলিশকে বলেছিলাম। পার্কিং ব্রেকে আমার হাতের ধাক্কা লেগেছিল। আমি ওকে তখন বিশ্বাস করতাম, কিন্তু এখন? ডিলেনি এতক্ষণ যেসব শোনালো, সেগুলোর এক বর্ণও আমি বিশ্বাস করলাম না। কিন্তু ভালো লাগছিল এই ভেবে সে মুখ খুলেছে। ডিলেনিকে খুন করা আমার জন্য আরো সহজ হয়ে গেল। আমি চলি মিস্টার ডিলেনি, বলে বারান্দার সিঁড়ির দিকে পা বাড়ালাম। দাঁড়ান, বলল ডিলেনি। আমার জন্য যে সেট বানাচ্ছেন, সেটাতে একটি রিমোটের ব্যবস্থা করে দিতে পারেন? তাহলে আমি হুইল চেয়ার নড়াচড়া না করিয়ে টিভি অন অফ করতে পারতাম। চেয়ারে বসে থেকে এরকম করা যাবে তো? সে যখন এই কথাটি বলল, তখনই তাকে খুন করার উপায় মাথায় খেলে গেল আমার। একটা রিমোট কন্ট্রোলই কাজটা করতে পারে। রিমোট দিয়ে সেট চালু করার সাথে সাথে তার ধাতব চেয়ারটিতেও বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করবে। এতেই মারা যাবে ডিলেনি। আমি আমার কাঁধের উপর দিয়ে বললাম, হ্যাঁ, আপনার জন্য ওটার ব্যবস্থা করে দিতে পারবো মিস্টার ডিলেনি। ডিলেনি আমাকে যে আইডিয়া দিল, সেটা পরীক্ষা করে দেখতে সোজা কেবিনে ফিরে গেলাম। মোটামুটি নিশ্চিত ছিলাম এই পদ্ধতিতে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। গতরাত্রে এই খুন করার জন্য কত ফন্দি আঁটবার চেষ্টা করেছিলাম, অথচ এখন আমি উপায় পেয়ে গিয়েছি। এবার তাকে এমনভাবে খুন করতে পারবো যেটাতে মনে হবে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু। তাই এই ঘটনার জন্য তদন্ত করবেন শেরিফ জেফারসন। যদি ব্যাপারটি তার কাছে খুন বলে মনে হয়, তাহলে তিনি হয়তো লস অ্যাঞ্জেলেস পুলিশকে ডাকবেন। তবে আমি ওই এক্সপার্টদেরকে এই কেসে নাক গলাতে দিতে চাই না। বুড়ো জেফারসনকে ফাঁকি দেয়া খুব একটা কঠিন না হলেও এলে হোমিসাইড স্কোয়াডের লেফটেন্যান্ট জন বোসকে ফাঁকি দেয়া অসম্ভব। আমি যখন লস অ্যাঞ্জেলেসে কাজ করতাম, তখন একবার তার সাথে দেখা হয়েছিল। আমি জানি সে কতটা কঠোর এবং স্মার্ট। তার নামের নিচে অ্যারেস্ট করা খুনিদের নামের লম্বা লিস্ট আছে।
তার সাথে পাঙ্গা নেয়ার কোনো ইচ্ছাই নেই আমার। ইলেকট্রিক শক দিয়ে খুন করে সেটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার আইডিয়া ঠিকই আছে, কিন্তু প্ল্যান অনুযায়ী অপারেশন চালানোর আগে কিছু জায়গায় আমাকে সমাধান করে নিতে হবে। প্রথম কাজ হলো সেটটা বানানো শেষ করতে হবে। চলে গেলাম আমার শেডে, যেটাকে আমি সেট বানানোর জন্য ওয়ার্কশপ হিসেবে ব্যবহার করি। কাজ করার পুরোটা সময় জুড়ে গিল্ডার কথা মনে হচ্ছিল। প্রতিটি ভালভ বসানো থেকে শুরু করে প্রতিটি তার জোড়া দিয়ে ঝালাই করা পর্যন্ত আমার একটি কথাই মনে হচ্ছিল। প্রতিটি পদক্ষেপে আমি গিল্ডাকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এক নতুন জীবনের দিকে। আমি নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছি। হব না কেন? আমি যেভাবে গিল্ডার প্রেমে পড়েছি, এভাবে কোনো পুরুষ যদি কোনো নারীর প্রেমে পড়ত, সেও পাগল হয়ে যেত। সোমবার সকালে উঠে ট্রাকে টিভি সেট তুলে নিয়ে রওনা হয়ে গেলাম ব্লু জে কেবিনের দিকে। সেদিন ডিলেনির হাতে গিল্ডার মার খাওয়ার পর গিল্ডার সাথে আমার আর দেখা হয়নি, দেখার ইচ্ছেও হয়নি। ওকে মনে প্রাণে চাইছিলাম, কিন্তু যতক্ষণ আমি কাজ সম্পন্ন করতে না পারছি ততক্ষণ ওর মুখোমুখি হওয়ার ইচ্ছে ছিল না। ভয় ছিল সে হয়তো এমন কিছু বলবে যেটা আমার সিদ্ধান্তকে বদলে দেবে। এদিকে আমি এটার শেষ দেখে ছাড়তে চাই। কেবিনের দিকে যাওয়ার সময় দেখলাম গিল্ডা ওর বুইকটা ধুচ্ছে। আমি গতি কমালাম না। সে চোখ তুলে তাকানোর ফলে এক মুহূর্তের জন্য আমাদের চোখাচোখি হয়ে গেল। আমি তাকে পেছনে ফেলে চলে গেলাম। পত্রিকা পড়ছিল ডিলেনি। আমার ট্রাকের শব্দ শুনে পত্রিকা রেখে হুইল চেয়ার ঠেলে বারান্দার রেলিং এর ধারে চলে এলো। এই তো নিয়ে এলাম মিস্টার ডিলেনি, বললাম আমি, যেমনটা আপনাকে কথা দিয়েছিলাম। দারুণ রিগান, এটা কেমন হবে? দেখার পর সেটা আপনি নিজেই বিচার করতে পারবেন। লাউঞ্জের দিকে লাউড স্পিকার নিতে নিতে জবাব দিলাম। সেটটা স্থাপন করতে আমার পাক্কা আধ ঘন্টা সময় লাগলো। তারপর ডিলেনিকে বুঝিয়ে দিলাম কিভাবে এটা চালাতে হয়। এলপি রেকর্ড বসিয়ে ভলিউম বাড়িয়ে দিলাম। আসলে আমি নিশ্চিতভাবে দেখতে চাচ্ছিলাম যে জিনিসটা বানিয়ে আনলাম এর পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়া কেমন। আরে, মনে হচ্ছে রুমের ভেতরে সামনাসামনি কোনো অর্কেস্ট্রা বাজছে। ডিলেনিকে যে জিনিসটা সবচেয়ে বেশি সন্তুষ্ট করলো সেটা হলো রিমোট কন্ট্রোল ইউনিট। ওটা হুইল চেয়ারের হাতলের সাথে আটকে দিয়েছিলাম। রিমোটের 3টি নব আছে। একটি দিয়ে টিভি সেট অন অফ করা যায়, আর বাকি দুটো কন্ট্রাস্ট ও ভলিউম নিয়ন্ত্রণের জন্য। কন্ট্রোল ইউনিটটি যখন কিনে এনেছিলাম তখন এর প্রতিটি নব মজবুত রাবার ক্যাপ দিয়ে ইনসুলেটেড করা ছিল। আমি সেগুলো খুলে ফেলেছি, ফলে কন্ট্রোলের স্টিলের তলাটি এখন ডিলেনির স্টিলের চেয়ারের সাথে স্পর্শ হয়ে রয়েছে। অবশেষে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু চেক করে টিভিতে একটি শর্ট ফিল্ম দেখে নিল ডিলেনি। দেখা শেষে কন্ট্রোল ইউনিট দিয়ে টিভি বন্ধ করার পর সে বলল, সেটটা বেশ ভালো, সত্যি কেনার মতো একটা জিনিস। আপনি সেরা জিনিস পেয়েছেন মিস্টার ডিলেনি। আমার চোখ রয়েছে তার হাতের দিকে। কন্ট্রোল ইউনিটের উপর বসে আছে সেটা। তারপর সে যে কথাটি বলল তাতে বুঝলাম ভাগ্য আসলে আমার দিকে সুপ্রসন্ন। আমাদের এই কেবিনে এসে কাজ করে যেতে পারবে এমন কোনো মহিলাকে চেনেন? শালার এই মেক্সিকান বুয়া আগামীকাল থেকে আর আসবে না বলে দিয়েছে। ওর কথা, বাস স্টপ থেকে কেবিন পর্যন্ত নাকি অনেক দূর হয়ে যায়। ওনার কষ্ট হয়, তাই তিনি কাল থেকে ইস্তফা দিচ্ছেন। আমার প্ল্যানের একটা উল্লেখযোগ্য সমস্যা ছিল এই মেক্সিকান মেইড। ডিলেনি মরার সময় কেবিনে অন্য কেউ থাকলে আমার প্ল্যান অনুযায়ী কাজ করা কঠিন হয়ে যেত, কিন্তু সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে গেল। আমি খোঁজ নিয়ে দেখব মিস্টার ডিলেনি, যদি সেরকম কাউকে পাই জানাবো। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কস এগেইন ফর দ্য সেট। আমি আপনাকে চেক পাঠিয়ে দেব, বলে সে রিমোটের নবে আঙুল চালিয়ে টিভি অন করল। নবের উপর তার আঙুল দেখে আমার ভেতরে শিহরণ বয়ে গেল। যদি ভাগ্যদেবী এবারে আমার সহায় হতে থাকে, তাহলে শুক্রবার নাগাদ
মিস্টার ডিলেনি পটল তুলবে। তাকে আলোকিত পর্দার দিকে মগ্ন রেখে আমি দ্রুত গাড়ি চালিয়ে গ্যারেজ পার হয়ে গেলাম। বুইকের পাশে গিল্ডা দাঁড়িয়েছিল। আমি হাত উঁচু করতে যাচ্ছিলাম, কিন্তু থেমে গেলাম। ওর পাশ দিয়ে চলে আসার সময় ফিরেও তাকালাম না। ড্রাইভিং মিররের দিকে তাকালে হয়তো দেখতে পেতাম ও আমার দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। চলে এলাম কেবিনে। মেইড চলে যাওয়াতে প্ল্যানে থাকা একটা সমস্যার সুরাহা হয়ে গেল। এখন গিল্ডা যদি শুক্রবারে গ্লেন ক্যাম্পে যায় তাহলেই হয়। কিন্তু কথা হলো, ডিলেনি টিভি সেট চালাবে তো? এই প্রশ্নের উত্তর পেতে আমি এ সপ্তাহের টিভি প্রোগ্রাম জানার জন্য ম্যাগাজিন চেক করলাম। শুক্রবার সকালে একটা চ্যানেলে জ্যাক ডেমসির বিখ্যাত ফাইট ফিল্ম প্রচারিত হবে সকাল 9:45। আমি জানতাম ডিলেনি এরকম ফিল্ম মিস করবে না। আবারও দেখা যাচ্ছে ভাগ্যদেবী আমার প্রতি সুপ্রসন্ন। বৃহস্পতিবার রাতে আমাকে ব্লু জে কেবিনে ঢুকে রিমোট কন্ট্রোলটিকে সক্রিয় করতে হবে এবং ডিলেনির মৃত্যুর সময় যতদূর সম্ভব ঘটনাস্থল থেকে দূরে থাকতে হবে। ব্যাস। ধরা যাক সেদিন গিল্ডা কোনো কারণে গ্লেন ক্যাম্পে গেল না, অথবা গিল্ডা ঘর থেকে বের হওয়ার আগেই ডিলেনি রিমোটে হাত দিয়ে বসলো। তখন কি হবে? যদি সেরকম কিছু ঘটে, দেখা যাবে গিল্ডা হয়তো ডিলেনিকে দেখতে এসে তাকে স্পর্শ করলো আর ডিলেনির সাথে সেও মারা গেল। আমি কিভাবে শিওর হব ডিলেনি যখন একা থাকবে এবং ঠিক যে সময়টাই আমি চাই সে সময়ই সে রিমোটে হাত লাগাবে? বিষয়টা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। আমি যখন এটা নিয়ে গভীরভাবে চিন্তা করছি, এমন সময় লেন ধরে একটা গাড়ি এগিয়ে আসার শব্দ শুনতে পেলাম। এক মুহূর্তের জন্য ভাবলাম হয়তো গিল্ডা এসেছে। বসা থেকে লাফিয়ে উঠলাম, কিন্তু দেখি গিল্ডা নয়, এসেছে ম্যাট লসন, ইন্স্যুরেন্স কর্মী। গেটের ওখানে গাড়ি রেখে আমার কাছে এগিয়ে এলো সে। হ্যালো মিস্টার রিগান, কলেজ ছোকরাদের আমেজে বলল সে। আপনার জন্যে কিছু টাকা নিয়ে এসেছি। বেশি কিছু নয়, তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো, কি বলেন? আমি এই অঞ্চলে 20টি পলিসি করাতে পেরেছি। বেশ তো, মুখে বললাম ঠিকই, কিন্তু মনে মনে ব্যাটার কাছ থেকে উদ্ধার পাওয়ার চিন্তা করছি। টাকা আমার সাথে নিয়ে এসেছি। সে আমাকে একটি স্টেটমেন্ট আর $10 করে দুটো বিল ধরিয়ে দিল। আমাদের শর্ত অনুযায়ী এটুকুই। স্টেটমেন্ট এক নজর দেখে আমি নড করলাম। বিল দুটো পকেটে পুরে বললাম, বেশ বেশ, ধন্যবাদ। আচ্ছা মিস্টার রিগান, আপনি লস অ্যাঞ্জেলেসের একমি স্টোরে যে নতুন ট্রজেন রেডিও আর টিভি সেট প্রদর্শিত হচ্ছে সেটা দেখেছেন? জিনিসটা কিন্তু বেশ খাসা। আমি ভাবলাম আপনি যদি আগ্রহী হন তাহলে এজেন্সি সংক্রান্ত ব্যাপারে আমি সাহায্য করতে পারি। না, এখনো দেখিনি। আসলে বেশিরভাগ টিভি সেটগুলো আমি নিজ হাতেই তৈরি করে থাকি, কিন্তু আপনি যেহেতু বলছেন, জিনিসটা আমি অবশ্যই দেখব। টিভি সেটটা আমার মনে ধরেছে ওটা টাইম ক্লকের জন্য। আপনি আপনার পছন্দের অনুষ্ঠানের সময় অনুযায়ী ঘড়িটি সেট করে দিলেন, সময় মতো টিভি আপনা আপনি চালু হয়ে গেল। কি দারুণ ব্যাপার! আমার উত্তেজনা চেপে যাওয়ার প্রাণপণ চেষ্টা করলাম। ছোকরা তো আমার সমস্যার একটা সমাধান করে দিল। টাইম ক্লক। ওই ঘড়ি দিয়েই আমি আমার রিমোট কন্ট্রোল ইউনিটকে যথাসময়ে সক্রিয় করে তুলতে পারবো। লসন চলে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, এখন প্ল্যান পূর্ণতা পেয়েছে। আমি যদি কোনো বোকামি না করি তাহলে পুরো ব্যাপারটা একদম নিখুঁত হয়ে যাবে। আরেকটা বিষয় আমাকে নিশ্চিন্ত হতে হবে। ডিলেনি মারা যাওয়ার পর ডক্টর মেলার্ডি যেন তার শরীর পরীক্ষা করে। স্থানীয় বিচারক জো স্ট্রিকল্যান্ড 20 বছর ধরে ডক্টরের সাথে কাজ করছেন। ছোটখাটো লোকটা নম্র, ভদ্র, অপ্রতিবাদী। ডক্টরকে তিনি বেশ ভয়ও পান। যদি ডক্টর বলেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তো স্ট্রিকল্যান্ডও সেটাই বলবেন। আমি ডক্টর মেলার্ড আর শেরিফ জেফারসন, এই দুই বুড়োর ওপর অসহায়ের মতো নির্ভর করছি। খুনের ব্যাপারটাকে এই ছোট শহরের ভেতরেই নিয়ন্ত্রণে রাখতে হবে।
যদি কোনো ভুল না করি, আমার আত্মবিশ্বাস আছে, তাহলে আমি এসবের ধরাছোঁয়ার বাইরে থাকতে সক্ষম হব। পুরো প্ল্যানকে একদম পারফেক্ট করার জন্য হাতে আছে 3 দিন। একটা টাইম সুইচ ক্লক জোগাড় করতে হবে। লস অ্যাঞ্জেলেসের সব ডিলাররা আমাকে চেনে। সেক্ষেত্রে আমি যে ওরকম কোনো ডিভাইস কিনেছিলাম সেটা তাদের বেশ মনে থাকবে। নিরাপত্তার খাতিরে আমাকে জিনিসটা স্যান ফ্রান্সিসকো থেকে কিনতে হবে। ওদিকটায় আমি পরিচিত নই। সেদিনই লস অ্যাঞ্জেলেসে গেলাম। সেখান থেকে ট্রেন ধরে চলে গেলাম স্যান ফ্রান্সিসকোতে। পৌঁছলাম শেষ বিকেলের দিকে। ঘড়ি কিনে ফেললাম। যে কর্মী আমার কাছে ঘড়ি বিক্রি করছিল সে বেশ তাড়াহুড়ো করছিল। দোকান বন্ধ করার আগে সব কাস্টমারকে বিদায় করার চেষ্টা করার ফলে ব্যাটা আমার চেহারা দেখারও প্রয়োজন বোধ করেনি। আমি হলফ করে বলতে পারি সে আমাকে পরবর্তীতে দেখে চিনতে পারবে না। কেবিনে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। রাতে বিছানায় শুতে শুতে দুনিয়ার সব কিছু ভুলে আমি প্ল্যানটা মন দিয়ে চিন্তা করছিলাম। কিন্তু যখন গিল্ডার কথা মাথায় এলো তখন আমার মাঝে সেই পুরনো উত্তেজনা ফিরে এলো। সকাল 11টার দিকে আমি ডিলেনির কেবিনে ফোন করলাম। কপাল ভালো বলতে হবে, ডিলেনি ফোন ধরল। রিগান বলছি, মিস্টার ডিলেনি। সেট ঠিকঠাকভাবে চলছে তো? মারাত্মক। বেশ বেশ। জানি না শুক্রবারের টিভি প্রোগ্রাম সূচি আপনি দেখেছেন কি না। যে কারণে ফোন করেছি সরাসরি সেই কথা পারলাম। শুক্রবারে টিভিতে ডেমসি ফাইট ফিল্ম দেখাবে। তাই নাকি? জানি না তো। কয়টায় দেখাবে? শুক্রবার সকাল 9:45-এ। বেশ, ধন্যবাদ রিগান। কোনোভাবেই আমি ফিল্মটা মিস করব না। কথা শেষ হওয়ার পর আমি টেলিফোনের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবলাম, আহা, কি সহজেই সব হয়ে যাচ্ছে। কোনো সন্দেহ নেই সকাল 9:45-এ ডিলেনি রিমোট চালাবে। আর তারপর এখন সবকিছু নির্ভর করছে গিল্ডা সকালে গ্লেন ক্যাম্পে যাওয়ার উপর। একমাত্র ওই একটা ব্যাপার আছে যেটাতে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। ব্লু জে কেবিন থেকে মাউন্টেন রোডে 1 মাইলের 1/3 দূরত্বে একটা জায়গা আছে যেখান থেকে আমি কেবিন এবং গ্লেন ক্যাম্পে যাওয়ার রাস্তা দুটোর উপরেই নজর রাখতে পারবো। প্ল্যান হলো সকাল 8:30টার দিকে ওখানে গিয়ে অপেক্ষা করতে থাকবো। জায়গাটা থেকে আমি গিল্ডা কেবিন থেকে সময় মতো বেরোচ্ছে কি না দেখতে পারবো। যদি গিল্ডা 9:20-এও না বের হয় তাহলে আমাকে দ্রুত কেবিনে হাজির হয়ে রিমোট ছোঁয়া থেকে ডিলেনিকে রক্ষা করতে হবে। আর তখন একটি অজুহাত দেখিয়ে দিতে হবে, নতুন রিমোট তো, তাই দেখতে এলাম ঠিকঠাকভাবে কাজ করছে কি না। আমাকে আরেকটি সহজ কাজ করতে হবে। সেটা হলো জেফ হামিসকে ফোন করা। লেখক সাহেব ডিলেনির কেবিন থেকে প্রায় 1.5 মাইল দূরে একটি বিলাসবহুল কেবিনে থাকেন। আমার কেবিন থেকে লেখকের কেবিনে দূরত্ব মোটামুটি 1 মাইল। আমি খুব ভালো করেই জানি হামিস সাহেব এলপি রেকর্ড সংগ্রহ করতে খুবই আগ্রহী। ওনার একটা সংগ্রহশালাও রয়েছে। ওনাকে আমি আমার অ্যালিবাই হিসেবে ব্যবহার করব। লেখক হিসেবে তিনি বেশ সুপরিচিত, তাই সাক্ষী হিসেবে ভালোই গুরুত্ব পাবেন। লেখক সাহেবকে ফোন দিয়ে বললাম, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত মিস্টার হামিস, কিন্তু আপনার জন্য মোক্ষম একটা জিনিস পেয়েছি। ডিস্ক চলতে চলতে জিনিসটা ডিস্ককে পরিষ্কার করে। এটা এক ধরনের রোলার যেটা আপনার ডিস্কগুলোকে সুন্দরভাবে চলতে সাহায্য করবে, সেই সাথে দেখতে স্টাইলিশও বটে। ভাবলাম আপনার কাজে লাগবে, তাই ফোন করলাম। শুনে তো ভালোই মনে হচ্ছে। আচ্ছা, দেখতে হবে একদিন। আগামীকাল সকালে আপনার ওদিকটায় যাচ্ছি। যদি কোনো সমস্যা না থাকে তাহলে 9:30টার দিকে আসি। অবশ্যই। আর হ্যাঁ, আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ। যাক, আমার অ্যালিবাই ঠিক করে রাখলাম। ডিলেনি মরবে 9:45-এ। সে সময়টাতে আমি হামিসের কেবিনে জিনিসটার ডেমো দেখাতে থাকব। ব্লু জে কেবিন থেকে 1.5 মাইল দূরে 9:30টায় একদম ঝকঝকে অ্যালিবাই। বুধবারের ঘটনা এগুলো। প্ল্যানের সবচেয়ে জটিল এবং ভয়াবহ কাজটা
আমাকে বৃহস্পতিবারে করতে হবে। রাত 9:30টার একটু পরে টুলবক্স আর টাইম সুইচ ক্লক নিয়ে আমি পায়ে হেঁটে রওনা হলাম ব্লু জে কেবিনের দিকে। ট্রাক নিয়ে যাওয়ার ঝুঁকিটা এড়িয়ে গেলাম, কারণ আমি চাই না এই রাতে আমাকে কেউ ট্রাক নিয়ে ওদিকটায় যেতে দেখুক। 25 মিনিট হাঁটার পর রাস্তা থেকে নেমে ঝোপঝাড়ের ভেতর দিয়ে এগিয়ে যেতে শুরু করলাম। রাত অন্ধকার ছিল, কিন্তু আকাশে চাঁদ থাকায় আমি এভাবে এগোতে পারলাম। নিশ্চিত হলাম এখন রাস্তায় কেউ থাকলেও আমাকে দেখতে পাবে না। 10টা 10-এ ডিলেনির কেবিনের গেটের কাছাকাছি পৌঁছে চুপি চুপি এগোতে লাগলাম। চোখে পড়ল লাউঞ্জে আলো জ্বলছে, টিভি থেকে ভেসে আসা মিউজিকও শুনতে পেলাম। ঘুরপথে বাগান পেরিয়ে উঠে পড়লাম কেবিনের পেছনের অংশে। সন্তর্পণে বারান্দায় উঠে পেছনের দরজার হাতল ঘুরালাম আস্তে করে। দরজা খুলে যেতেই কিচেনে ঢুকে পড়লাম। ওপাশের দরজা খোলা থাকায় আমি কোন দিকে পা বাড়াচ্ছি সেটা দেখার জন্য যথেষ্ট আলো ছিল। দরজার দিকে আস্তে করে এগিয়ে গিয়ে প্যাসেজের দিকে নজর দিলাম। টিভি থেকে জ্যাজের তীক্ষ্ণ শব্দ শোনা যাচ্ছিল। ডিলেনি টিভির ভলিউম বাড়িয়ে রাখায় আমার কোনো শব্দ তার কানে চলে যাওয়ার ভয় রইল না। স্টোর রুমের ওদিকটায় গিয়ে শান্তভাবে দরজা খুললাম। সাথে একটা ফ্ল্যাশ লাইট নিয়েছিলাম, সেটা জ্বালিয়ে দিলাম অন্ধকার রুমের ভেতর। আস্তে করে ভেতরে ঢুকে ভিজিয়ে দিলাম দরজা। অবশেষে আমি ভেতরে। শুরু হলো অপেক্ষার পালা। গিল্ডা এই রুমে উঁকি দিতে পারে ভেবে খানিকটা ফাঁক রেখে দরজা ভিজিয়ে রেখেছিলাম। যদি দেখি ও আসছে তাহলে চট করে দরজার আড়ালে লুকিয়ে পড়তে পারবো। দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে অপেক্ষা করতে লাগলাম। 10টা 35-এ টিভি বন্ধ করার আওয়াজ কানে এলো। উঠে দাঁড়ালাম। আমার বুকে ধুপ ধুপ আওয়াজ হচ্ছে। সবশেষে আওয়াজ শুনতে পেলাম দরজা বন্ধ হলো। স্টোর রুমের পার্টিশন খুব হালকা হওয়ায় আমি বেশ পরিষ্কার শুনতে পাচ্ছি। ডিলেনি বলল, বিছানায় আসছো তো? গিল্ডা বলল, তালা লাগিয়ে আসছি। এরপর সামনে দরজার খিড়কি লাগানোর আওয়াজ পেলাম। একটু পর গিল্ডা প্যাসেজ ধরে কিচেনে গেল। শুনতে পেলাম ও পেছনের দরজা জানলা বন্ধ করে দিল। দম বন্ধ করে চিন্তা করছিলাম, যদি ও স্টোর রুমে আসে। কিন্তু না, এলো না গিল্ডা। লাউঞ্জে ফিরে গেল। ওকে বলতে শুনলাম, গুড নাইট। তোমাকে কিছু কথা জিজ্ঞেস করার ছিল। ডিলেনির গলা। তোমার প্রেমিকের কি হয়েছে? ইদানিং তো আর রাতে বাইরে যাও না। তোমার উপর নজর রাখছিলাম। প্রেমিক প্রবর কি হাঁপিয়ে উঠেছে নাকি? আমি ঘুমাবো, গুড নাইট। আজকে আমি আমোদ প্রমোদ করার মুডে আছি, ডিলেনি বলল। তোমার প্রেমিককে আনন্দ দিতে পারো, তাহলে স্বামী বেচারা বঞ্চিত হবে কেন? মাতাল হয়ে গিয়েছো তুমি। গিল্ডার গলায় ঘৃণা। কি বলছো তুমি নিজেই তা জানো না। ওকে দরজার দিকে এগোতে শুনলাম, আর তারপরেই কানে এলো হাতাহাতির আওয়াজ এবং গিল্ডার চিৎকার। আমি চট করে স্টোর রুমের দরজা খুলে প্যাসেজে গিয়ে দাঁড়ালাম। ওখান থেকে আমি লাউঞ্জ দেখতে পাচ্ছি। ডিলেনি গিল্ডার কবজি ধরে নিজের হুইল চেয়ারে বসাচ্ছে। ডিলেনির চোখে মুখে আক্রোশ। ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী, তাই না? কর্কশ্বরে বলল সে। আমার প্রতি তোমার কিছু দায়িত্ব আছে, কিন্তু দেখা যাচ্ছে সেগুলোও ভুলতে বসেছ। তোমার প্রেমিক যদি তোমার সাথে মস্তি করার অনুমতি পায়, তাহলে আমি স্বামী হয়ে কেন পাবো না? আমাকে ছাড়, জানোয়ার। ডিলেনি গিল্ডার ব্লাউজে আঙুল চালিয়ে সেটা ছিঁড়ে ফেলল। তারপর আচমকা ওকে ধাক্কা দিয়ে হাত পা ছড়িয়ে বসালো। চেয়ারে বসে গিল্ডাকে নিজের শরীরের সাথে লাগিয়ে পিষছিল ডিলেনি। ঘরমাক্ত চেহারা আর হৃদয়ে খুনের নেশা নিয়ে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। যদি না জানতাম কালকে সকালে বেটা মরতে যাচ্ছে, তাহলে এখনই লাউঞ্জে গিয়ে আচ্ছা মতো পিটিয়ে একেবারে মেরেই ফেলতাম ডিলেনি হারামজাদাকে। গিল্ডা উঠে দাঁড়িয়ে পশুটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ওর চেহারা ফ্যাকাশে, চোখ টলমল করছে। অনেক হয়েছে, গিল্ডা বলল। আমি আর তোমার সাথে থাকছি না। থাকবি না?
হাসলো ডিলেনি। যা, দেখ না তাতে কি হয়। আমি মরে গেলে 1 পয়সাও পাবি না, 1 করিও না। যেতে চাইলে যা, গেট আউট। এলোমেলো পা ফেলে গিল্ডা দরজার দিকে এগিয়ে গেল। আমি খানিকটা সরে গেলাম। শুনলাম সে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ বাদে কানে এলো ডিলেনি লাউঞ্জের লাইট অফ করে প্যাসেজ দিয়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে দিল দড়াম করে। এই ঘটনা সচক্ষে দেখার পর প্ল্যান মোতাবেক ডিলেনিকে খুন করতে আমার মনে হয় আর কোনো রকম দ্বিধা রইল না। এই পশুর কবল থেকে গিল্ডাকে মুক্ত করতেই হবে। নিরাপত্তার স্বার্থে আমার ঘড়িতে 2টা বাজার আগ পর্যন্ত অপেক্ষা করলাম। ঝাড়া 4 ঘন্টা গুমোট অন্ধকারে বসে থাকার পর কাজ শুরু করে ভালো লাগছে। ফ্ল্যাশ লাইট অন করে আমার টুল কিট তুলে নিয়ে স্টোররুমের দরজা খুলে কান পাতলাম। ফ্রিজের মৃদু গুঞ্জন আর লাউঞ্জে থাকা ঘড়িটির টিকটিক আওয়াজ ছাড়া পুরো কেবিন একদম শুনশান। খুব সাবধানে আমার পেছনের দরজা বন্ধ করে টিভি সেটের কাছে গিয়ে বসলাম। দ্রুত হাত লাগালাম। মেইন লাইন থেকে লিড বিচ্ছিন্ন করে ব্যাক প্যানেলে থাকা ওয়েল সেট নিলাম। এরপর সেট থেকে রিমোটের লিড বিচ্ছিন্ন করে এমনভাবে সংযোগ করলাম যাতে বুস্ট কারেন্ট সরাসরি রিমোটের কন্ট্রোল নবে পৌঁছায়। তারপর মেইন লিড কেটে 2টি তার দিয়ে টাইম সুইচ ক্লকের সাথে জুড়ে দিলাম আমি। টিভি সেটের পেছনে থাকা ফাঁকা অংশে রেখে দিলাম ঘড়িটা। এতক্ষণ যা যা করলাম তার পুরোটা চেক করলাম আরেকবার। কার্যবিধি বেশ সহজ। টাইম সুইচে 9টা 40 না বাজা পর্যন্ত টিভি সেটে মেইন কারেন্ট যেতে পারবে না। 10টা বাজার 20 মিনিট আগে মেইন কারেন্টকে রিমোটে যেতে দেবে টাইম সুইচ ক্লক। রিমোট তখন বিদ্যুতায়িত হয়ে যাবে। এরপর ডিলেনি তাতে হাত দিলেই টিভি সেটের ভাল্ব থেকে আসা বুস্ট কারেন্টের ফুল ফোর্স শক খাবে সে। টাইম সুইচ ক্লক গিল্ডার নিরাপত্তা নিশ্চিত করবে। 9টা 40-এর আগে রিমোটে বিদ্যুৎ আসবে না। ততক্ষণে গিল্ডা গ্লেন ক্যাম্পে যাওয়ার পথে থাকবে। আর সে যদি গ্লেন ক্যাম্পে না যায় সেক্ষেত্রে আমাকে ব্লু জে কেবিনে সময় মতো এসে রিমোট কন্ট্রোল ইউনিটকে নিরাপদ করতে হবে। যখন নিশ্চিত হলাম আমার সেট আপে কোনো ভুল নেই, তখন টিভি সেটের পেছনের অংশ আবার আগের মতো লাগিয়ে দিলাম। খুনের মঞ্চ তৈরি। এখন সকালে গিল্ডা সময় মতো গ্লেন ক্যাম্পে গেলেই হয়। আমার সাথে আনা সকল টুলস চেক করে তুলে নিলাম। কোনো কিছু আবার ফেলে যাচ্ছে কিনা সেটাও দেখে নিয়ে চলে গেলাম লাউঞ্জের জানালার ধারে। সন্তর্পণে জানালা দিয়ে নেমে এলাম অন্ধকার বারান্দায়। সাবধানে বন্ধ করে দিলাম আমার পেছনে থাকা জানালা। সকাল 8:30টার দিকে গ্লেন ক্যাম্পের এক মেয়েকে ফোন করলাম। আমি যখন কাজের প্রয়োজনে বাইরে থাকি তখন আমার কাছে আসা ফোনগুলোকে রিলে করে দেয় সে। ডরিস, কয়েক মিনিটের মধ্যে আমি বেরোচ্ছি। প্রথমে যাব মিস্টার হামিসের কেবিনে। ওখানে 9:30টার দিকে পৌঁছে যাব। তখন থেকে 10:15 পর্যন্ত যদি কোনো ফোন আসে তাহলে ওখানে ফোন করো, ঠিক আছে? সে বলল, ঠিক আছে। আমার পরিকল্পনার জন্য এটা ডরিসের জানা থাকা জরুরি। 9:30টায় আমি হামিসের সাথে থাকছি। আমি মোটামুটি নিশ্চিত ডেমসি ফাইট ফিল্ম শুরু হওয়ার আগেই ডিলেনি টিভি সেট চালু করার চেষ্টা করবে। কিন্তু সেট তো চালু হবে না। সে ভাববে সেটে সমস্যা দেখা দিয়েছে। আমার উপর এক চোট নেয়ার জন্য ফোন করবে। ডরিস তার ফোন নিয়ে আমার কাছে রিলে করে দেবে। আমি তখন হামিসের সাথে থাকব। হামিসকে বলে দেব কেন ডিলেনি আমাকে ফোন করেছিল। এতে কেন ডিলেনির কেবিনে যাচ্ছি সেটারও একটি পাকাপোক্ত কারণ দাঁড় করানো যাবে। আর আমি যেহেতু ডিলেনির লাশ সবার আগে দেখতে পাবো, তাই সেটার জন্যও যথাযথ অজুহাত দেখানো সম্ভব হবে। ডক্টর মেলার্ড এবং শেরিফকে ফোন করার পূর্বে ঘটনাস্থলে গিয়ে মনের মতো করে মঞ্চ সাজানোর জন্য সবার আগে আমার পৌঁছানো জরুরি। কেবিন লক করে ট্রাকে উঠতেই আমার ভেতরে এক ধরনের ঠান্ডা শিরশিরে অনুভূতি হলো। দ্রুত ড্রাইভ করে আমি মাউন্টেন রোডের একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। ওখান থেকে ডিলেনির কেবিনের ওপর আমি দূর থেকে নজর রাখতে পারবো। এখন 9টা বাজতে 10 মিনিট বাকি।
কাঁপা হাতে একটা সিগারেট ধরিয়ে দূর থেকে কেবিনের উপর নজর রাখতে শুরু করলাম। কেবিন যেন একদম প্রাণহীন অবস্থায় পড়ে আছে, যদিও গ্যারেজের দরজা খোলা। গিল্ডা কি তাহলে গ্লেন ক্যাম্পে যাবে না? ছুটে গিয়ে কি আমি রিমোট কন্ট্রোল ইউনিটকে বিপদমুক্ত করতে পারবো? কেবিনে পৌঁছতে আমার মোটামুটি 7 মিনিট লাগবে। সর্বোচ্চ 9:20 পর্যন্ত অপেক্ষা করতে পারি, কিন্তু এর বেশি নয়। এই 10 মিনিট হলো আমার জীবনের সবচেয়ে দীর্ঘ 10 মিনিট। ট্রাকে বসে আছি, হাত বরফের মতো ঠান্ডা, ওদিকে চেহারা ঘামে ভিজে যাচ্ছে, একাধারে লাফিয়ে যাচ্ছে হৃৎপিণ্ডটা। ঘড়ির দিকে দৃষ্টি রাখতে রাখতে ভাবলাম, কি হচ্ছে কেবিনে? গিল্ডা কি গ্লেন ক্যাম্পে যাওয়ার জন্য রেডি হয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? এরপর হঠাৎ দেখলাম গ্যারেজের ওখানে উদয় হয়েছে গিল্ডা। লাফিয়ে উঠে দাঁড়ালাম। ও, তাহলে গ্লেন ক্যাম্পে যাচ্ছে ও। বেশ কিছুক্ষণ পর গ্যারেজ থেকে বুইক বেরিয়ে এলো। সেখান থেকে নুড়ি বিছানো রাস্তা দিয়ে এগিয়ে গেল গেটের কাছে। আর দেখতে পেলাম না, কিন্তু আমি নিশ্চিত অন্য শুক্রবারগুলোর মতো আজও সে গ্লেন ক্যাম্পে শপিং করতে যাচ্ছে, দুপুরের আগে ফিরছে না। আমি কেবিনের দিকে তাকালাম, ডিলেনির কোনো চিহ্ন নেই। ঘড়ি দেখলাম, এখন 9:45 বাজে, আর আধ ঘন্টার ভেতর মারা যাচ্ছে ডিলেনি। হামিসের কেবিনে যাওয়ার পথে আমি ডিলেনির ব্যাপারটা ভুলে থাকার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার চিন্তা হচ্ছে, কি করছে সে? ইতিমধ্যে কি সে টের পেয়েছে টিভি সেট কাজ করছে না? এর মধ্যেই কি সে ডরিসকে ফোন করে বলছে এক্ষুনি তার কেবিনে গিয়ে হাজির হতে হবে আমাকে? 2 মিনিটের মাথায় ঠিক 9:30টায় আমি হামিসের কেবিনে পৌঁছে গেলাম। মিসেস হামিস আমাকে ভেতরে যেতে বললেন। তিনি বললেন তার স্বামী ওয়ার্করুমে আছেন। কেবিনের পেছনের দিকে থাকা মিস্টার হামিসের ওয়ার্করুমে গেলাম আমি। হামিস সাহেব সাইজে একজন বড়সড় মানুষ। ডেস্কের এক প্রান্তে তার হাসি খুশি লাল মুখটি নিয়ে বসে রয়েছেন, কানে টেলিফোন রিসিভার। আমি ভেতরে ঢুকতেই নড করলেন। তিনি এখন চলে এসেছেন, একটু ধরুন। টেলিফোনের মাউথপিসে বললেন তিনি। আমাকে বললেন, ধরো রিগান, তোমার ফোন। আন্দাজ করলাম ডরিস ফোন করেছে। বলবে ডিলেনি ফোন করে জানিয়েছে আমি যেন তার কেবিনে গিয়ে সেট ঠিক করে দিয়ে আসি। সবকিছু বেশ পরিকল্পনা মাফিক এগোচ্ছে, এটাও বলা যেতে পারে। সবকিছু আমার সুবিধে মতো ঘটছে। ধন্যবাদ বলে আমি হামিসের কাছ থেকে রিসিভার নিলাম। একটু কাজ আছে, সেরে আসছি। রুম থেকে বের হয়ে গেলেন হামিস। তিনি বেরিয়ে যাওয়ার পর আমি মুখ খুললাম, কে ডরিস? উত্তর শুনে ধাক্কায় থমকে গেলাম। টেরি, আমি। গিল্ডা ফোন করেছে। গিল্ডা, কোথায় তুমি? তোমার কেবিনে, কার্পেটের নিচে থেকে চাবি পেয়েছি। তোমার ফোন রিলে করে যে মেয়ে, ওকে জিজ্ঞাসা করলাম কোথায় পাবো তোমাকে, সে জানিয়ে দিল। কিন্তু তুমি আমার কেবিনে কি করছো? ওকে ছেড়ে চলে এসেছি টেরি। মনে হলো কেউ আমার হৃৎপিণ্ডের ভেতরে একটা বুলেট ঢুকিয়ে দিয়েছে। ছেড়ে এসেছো? কি বলছো? তুমি তো বলেছিলে তাকে কখনো ছাড়বে না। গতরাতে আর আজ সকালে আমাদের মাঝে বিশ্রী ঘটনা ঘটে গিয়েছে টেরি। আমি আর এসব সহ্য করতে পারছি না। তাই তোমার কাছে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আমি ওর কাছে ডিভোর্স চাইব। কোনো মতে কথাগুলো আমার কানে ঢুকলো। মাথায় চিন্তা চলছে, গিল্ডা যেহেতু ডিলেনিকে ছেড়ে এসেছে, তাহলে বেচারার মরার কোনো কারণ নেই। ঘড়ির দিকে তাকালাম, 2 মিনিট। নিজেকে একজন খুনি হওয়া থেকে রক্ষা করার জন্য আমার হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে। যেখানে আছো ওখানেই থাকো গিল্ডা। গলার স্বর নিয়ন্ত্রণের জন্য আমাকে বেশ বেগ পেতে হচ্ছে। আমি এখন কথা বলতে পারছি না। ঘন্টাখানেকের ভেতর তোমার সাথে দেখা করব। আমার জন্য অপেক্ষা করো, বুঝতে পেরেছো? কিন্তু টেরি,